এদিকে এদিকে সামনে নাও। তো যেটা বলছিলাম যে ফ্রিকশন স্টার্ট হচ্ছে, আর মাথায় রাখবে প্রায় 50% সিলেবাস শেষ। মানে তোমাদের সেমিস্টার ওয়ানে যা টোটাল সিলেবাস রয়েছে তার প্রায় 50% শেষ। ফ্রিকশন শেষ হলে টোটালি প্রায় 53% সিলেবাস শেষ হয়ে যায়। এবার তারপরে আর মাত্র 4টে চ্যাপ্টার বাকি থাকবে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, সার্কুলার মোশন আর সেন্টার অফ মাস, আর ওদিক থেকে রোটেশন। দেন আমাদের যা ফার্স্ট সেমিস্টার এন্ড। তো আমি এবার থেকে খুব বেশি স্পিডে টানবো না, আমার টার্গেট থাকবে ধীরে 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 করানোর, আর এটাও টার্গেট থাকবে যে সব অঙ্কই প্রায় সলভ করে দেওয়ার, মাত্র দুটো তিনটে বাদ দিতে। এবার এত বছরের যা মানে যা পড়িয়েছি তাতে শিখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে নিজের করাটা বেশি বেটার, আমি এটা নিজে বলছি, নিজে করাটা বেশি বেটার। বাট তা সত্ত্বেও যেহেতু একটা জায়গায় গিয়ে তোমাদের অঙ্ক বাড়িতে গিয়ে করতে সমস্যা হচ্ছে, আর দেখবে যদি আটকে যায় তাহলে আর পরেরটা করতে ইচ্ছা করে না। এবার আমি বলবো যে টার্গেট নেবে যে আমি আমি তো করিয়ে দিচ্ছি, আমি যা যা করিয়ে দেওয়ার, সাথে যদি সাপ্লিমেন্টারি অন্য কোনো বই থাকে, কারণ আমি এখন ট্রাই করবো এর যা আছে সবই কম বেশি যতটা দরকার যা আছে আমি সব টেনে দেওয়ার। আর নিজেরা তোমরা বাকি যদি কোনো সাপ্লিমেন্টারি বই থেকে পারো করবে। আর এক্সাম্পল, যেটা আমি এক্সাম্পল একটাও সলভ করাবো না, এক্সাম্পলগুলো কেউ করায়ও না, তো স্বাভাবিকভাবে ওই এক্সাম্পলের যে পার্টটা রয়েছে ওটাতে তোমরা কি করবে, ওটাতে ট্রাই করবে না দেখে নিজে ট্রাই করার। আমি প্রবলেম সেট আর এমসিকিউতে যা যা অঙ্ক আছে আমি সেগুলোকে চেষ্টা করব করে দেওয়ার। আর একটা চেষ্টা করবে যে যাতে 6টায় টাইম, মোটামুটি 6টা বাজতে মিনিমাম 5 মিনিটের আগে এখানে ঢোকার, কেননা তাহলে প্রপার 2 ঘন্টা ক্লাসটা নেওয়া যায়। ঠিক আছে? কেননা কোনো কোনো দিন আস্তে আস্তে টাইম কমবে, সমস্যা নেই, আস্তে আস্তে টাইম কমবে। আজকেও দেখো হয়তো 9টার আগে কমপ্লিট হয়ে যাবে, ডিপেন্ড আপন পরীক্ষা, কার কতটা পরীক্ষা তাড়াতাড়ি হয়। চলো এবার দেখো, সবার ফার্স্ট যেখানে আমাদের ক্লাস আজকের ফার্স্ট ঘর্ষণ। ঘর্ষণ আমরা পড়বো, আর আগে যা পড়েছি, আগে যা যা পড়েছি সেই সেই জিনিসগুলো এখানে বারবার রিপিট হবে, শুধু ডিফারেন্স একটাই, আগের বার বাধা দেওয়ার জন্য কেউ ছিল না। আমরা যদি একটা সারফেসের উপরে আগের বার একটা যখন ব্লক রাখছিলাম, এই ব্লকটা, এই সারফেস আর এই সারফেসের আর কেউ ক্লাসের মধ্যে কোনো কথা বলবে না, কোনো টাইপের কথা বলবে না। আমি অন্য পাশের জনকে কিছু বলছি কেন, তোমার জন্য সাথে যে আরেকজন থাকে তারও ডিস্টার্ব হয়। কাউকে কোনো নিজের তোমার জন্য যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়। ক্লাস হয়ে যাবে তারপরে কথা বলবে, ক্লাসের শেষে 10 মিনিট মজা করবে, কোনো যায় আসে না, কিন্তু ক্লাস যত সময় চলবে পাশের জনের যারা পড়তে একদম সিরিয়াস ভাবে এখানে পড়তে আসে তাদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। একটা ব্লক রয়েছে আমার এখানে, এবার আমি এই ব্লকটাকে মনে করো এদিক বরাবর মুভ করাতে চাই, এই ব্লকটাকে আমি এদিক বরাবর মুভ করাতে চাই। আর এর ফলে এর মোশনের এগেনস্টে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করে, যেটাকে আমরা বলি ফ্রিকশন। আর যার ফলে ব্লকটা কিছুটা দূর যাওয়ার পরে ওর একটা থেমে যাওয়ার প্রবণতা থাকে বা টেন্ডেন্সি থাকে, ও যে কিছুটা টাইম পর্যন্ত মুভ করবে আর তারপরে আর মুভ করতে পারবে না। যতটা একটা দূর পর্যন্ত মুভ করার পর থেমে যাবে, যেই বলের জন্য থেমে যায় সেই বলটার নাম কি, ঘর্ষণ বল। তো আমরা আগেও 2-3টে বল পড়েছিলাম, তেমনভাবে আজকে একটা নতুন বল পড়বো, সেই বলের নাম হচ্ছে ঘর্ষণ বল। সেই নতুন বলের নাম হচ্ছে ঘর্ষণ বল, বা ইংলিশে আমি বারবার ফ্রিকশন ফ্রিকশন বলে চালাবো, তার মানে আমরা ঘর্ষণ বলের কথা বলছি। তো ঘর্ষণ বল সম্পর্কে আমি 3টে পয়েন্ট বলবো, সেই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, ঘর্ষণ বলের জন্য, ঘর্ষণ বল কিভাবে ক্রিয়া করে তার জন্য সবার ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে এদিকে। হ্যালো? হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস যেটা আমার বলতে ভুলে গেছি, কারো যদি একটা ছোট পয়েন্টও এখানে আটকে যায়, ক্লাস 11, সবাই সবকিছু পারো না বলে এখানে পড়তে এসেছে, যদি একটা পয়েন্টে আটকে যায়, ক্লাসে যদি 99% পেরে যায় তাহলে আমি সেই টপিক চেঞ্জ করব, তার আগে যদি 99% না হয় তাহলে আমি কিন্তু সেই টপিক আরেকবার বলবো। তোমার যদি অসুবিধা হয় ভালোভাবে বলবে, বুঝে তারপরে ক্লাস থেকে বেরোবে। আমার কোনো তাড়াহুড়ো নেই যে আমার তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে, আগস্টের 15-র পরে গিয়ে শেষ করলে আমার চাপ নেই। কেন আমরা যেভাবে এক্সাম প্যাটার্ন সেট করেছি, যে যেমন আজকের তোমরা জানো ইউনিট অ্যান্ড সরি ওয়ান ডাইমেনশন ভেক্টর এক্সাম, আমরা পরের দিন আবার ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন ভেক্টর পরীক্ষা নেব, যাতে কি হবে ব্যাক সাইডে সবকিছু রিভিশন এমনি আপনা আপনি হবে। শুধুমাত্র লাস্ট চ্যাপ্টার রোটেশন, রোটেশনের জন্য যদি আমি 3টে পরীক্ষা নিই আমার মনে হয় মোর দ্যান এনাফ। তো আমি কোনো কিছু খুব স্পিডে টানবো না, তোমরা ভালোভাবে ঠিকঠাক ভাবে যাতে ফার্স্ট সেমিস্টার বোঝো আপনা আপ, তারপরে সেকেন্ড সেমিস্টার নিজেরাই টানবে, তখন আমাকেও বলবি স্পিড আপ করতে। আর যত বেশি সংখ্যক কোশ্চেন ক্লাসে করানো সম্ভব হয় আমরা সেটাতে ফোকাস করব। তো ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা 3টে পয়েন্ট মাথায় রাখবো। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, ঘর্ষণ বল কি করে। ঘর্ষণ বল মাথায় রাখবে এর মুভ করছে কোন দিক বরাবর, এদিক বরাবর, কেননা আমি বল প্রয়োগ করছি এদিক বরাবর। তো একটা জিনিস ভুল করে বলবে না, যেদিক বরাবর বল প্রয়োগ করছি তার বিপরীতে ঘর্ষণ কাজ করে, এটা সবসময় হয় না। তোমরা বলবে যে যেদিক বরাবর মোশন হয় তার বিপরীতে কাজ করে, তার মানে কি বলতে চাও, বলবে রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন পড়িয়েছি মানে আপেক্ষিক বেগ, কোন একটা বস্তুর সাপেক্ষে একটা বস্তুর বেগ। রিলেটিভ মোশন অপোজ করার চেষ্টা করে, রিলেটিভ মোশনে বাধা দেয়, রিলেটিভ মোশনে
বাধা দেয় বা রিলেটিভ মোশনে বাধা দেয়, এর অর্থ কি? রিলেটিভ মোশনে বাধা দেয় এর অর্থ হলো এটা যদি এদিক বরাবর মুভ করার চেষ্টা করে, এই ব্লকটা যদি ভাবে আমি এই জায়গা থেকে এদিক বরাবর মুভ করব, এই সেকশন থেকে এই জায়গা থেকে আমি মুভ করব, করে 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 আমি সামনের দিকে বরাবর এগোবো, তো ও তার সাথে কি করবে, ওর যে মোশন সেই মোশনের কি করবে, বিপরীত দিকে কাজ করবে, তাই না? তো এদিক বরাবর ওর ওভারঅল মোশন হচ্ছে, ও কি চাইবে, ও তার বিপরীত দিকে কাজ করার চেষ্টা করবে। 2 নম্বর পয়েন্ট কি, কিভাবে কাজ করে মাথায় রাখবে, রিলেটিভ মোশন যেদিক বরাবর হচ্ছে, তারপরে আমাদের এটা কিসের কন্ট্যাক্টে রয়েছে, এদিকে নিচে কি রয়েছে বলো, নিচে রয়েছে সারফেস, আর এইদিকে উপরে কি রয়েছে, ব্লক। সারফেসের উপরে আমার ব্লক রয়েছে। আমরা মাথায় রাখবো যে সারফেস আর উপরে যে ব্লক রয়েছে, এই ব্লক আর সারফেসের যে কন্ট্যাক্ট পয়েন্ট, এই কন্ট্যাক্ট পয়েন্ট সারফেস আর ব্লক, এই দুটো ব্লকের মধ্যে যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, এই কন্ট্যাক্ট পয়েন্টে ক্রিয়া করে। এটা কোথায় কাজ করে যদি বলে, তাহলে তুমি বলবে কন্ট্যাক্ট পয়েন্টে ক্রিয়া করে। এটা কোথায় কাজ করছে, কন্ট্যাক্ট পয়েন্টে ক্রিয়া করছে। আর কন্ট্যাক্ট পয়েন্টের সাথে কিভাবে কাজ করছে যদি বলে, প্যারালালি, এই কন্ট্যাক্ট পয়েন্ট জয়েন্ট তার সাথে প্যারালালি কাজ করছে। তাহলে 2 নম্বর পয়েন্ট যদি আমাকে বলে যে ফ্রিকশন কিভাবে কাজ করবে, বলবে কন্ট্যাক্ট পয়েন্ট, এই যে দুটো যেখানে মিট আপ করেছে, সেই দুটো পয়েন্টের মধ্যে যে পয়েন্টটা, দ্যাট ইজ কল কন্ট্যাক্ট পয়েন্ট, কন্ট্যাক্ট পয়েন্টের সমান্তরালে, কন্ট্যাক্ট পয়েন্টের সমান্তরালে, সাথে সাথে অল্প অল্প করে নিজেরাও নোটস লিখতে থাকো, সমান্তরালে, কন্ট্যাক্ট পয়েন্টের সমান্তরালে, যার মানে যেদিক বরাবর ও রিলেটিভ মোশন চায় তার বিপরীত দিকে। আর সবসময় একটা বস্তু মুভ হবে তার কোনো মানে নেই। আমি যদি এখানে এই টেবিলটার কথা বলি, আর আমি টেবিলটার উপরে বল কি প্রয়োগ করছি, ইয়েস বল প্রয়োগ করছি সামনের দিকে, বাট টেবিলটা কি জায়গা থেকে মুভ করছে, উত্তর হলো না। তার মানে সবসময় যে মুভ করবে তার কোনো ব্যাপার নেই, তাই না? তার মানে মুভ হবে, নাও হতে পারে। যদি মুভ হয় তাহলে সেই টাইপের ঘর্ষণকে বলা হয় চল ঘর্ষণ, যদি মুভ হয়ে যায়। আর যদি না মুভ হয় তাহলে সেই টাইপের ঘর্ষণকে কি বলে, স্থিত ঘর্ষণ। তার মানে ব্লক এর ক্ষেত্রে মুভ হবে এমন তো কোনো গ্যারান্টি নেই, তো মুভ হওয়ার টেন্ডেন্সিকে বাধা দেয়। যদি মুভ না হয় তাহলে কি করবে, মুভ হলে মুভ হওয়াকে বাধা দেবে, মুভ হলে কি করবে, মুভ হওয়াকে বাধা দেবে, আর মুভ না হলে কি করবে, মুভ হওয়ার টেন্ডেন্সিকে বাধা দেবে। ও মুভ হতে চাইবে, ওকে কি বলবে, না আমি বাধা দিতে দেবো না, চায় না দিতে, তার মানে কি করবে, হয় মুভ হলে মুভ হওয়াকে বাধা দেবে, আর 2 নম্বর নয় মুভ হওয়ার টেন্ডেন্সিকে বাধা দেবে। তো দুটো জিনিস, মুভ হওয়াকে বাধা দিতে পারে। আমরা একটু পরে এগুলো নাম জানবো, যে মুভ হওয়া বাধা দেওয়ার যে কেসটা, মুভ হওয়া বাধা দেওয়ার যে কেসটা, এই কেসটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। এই কেসটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ, এই কেসকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। আর যদি বলে মুভ না হওয়ার কেস, মুভ না সরি মুভ হওয়ার টেন্ডেন্সির কেস, মুভ হয়নি বাট মুভ হওয়ার টেন্ডেন্সি নিচ্ছে, মুভ হওয়ার টেন্ডেন্সি নিচ্ছে, এই টাইপের ক্ষেত্রে কি বলবো, স্থিত ঘর্ষণ। এটার ক্ষেত্রে আমরা কি বলবো, স্থিত ঘর্ষণ, কারণ এখনো মুভ হয়নি। তাহলে দুটো জিনিসের ক্ষেত্রে, না না না, মুভ হওয়াতে বাধা দিচ্ছে, এখনো আমি মুভ হওয়াতে বাধা দিচ্ছে, তাতেই স্থিত ঘর্ষণ। মুভ হওয়ার টেন্ডেন্সিকে বাধা দিচ্ছে, এখনো মুভ হয়নি, এটাতেও মুভ হয়নি, টেন্ডেন্সি নিচ্ছে, মুভ হবে হবে, জাস্ট অ্যাবাউট টু মুভ, তারপরে একটু বল প্রয়োগ করলে ও মুভ হয়ে যাবে। একটা লাস্ট কেস থাকবে, যে কেস পর্যন্ত ও বাধা, আর একটু বল প্রয়োগ করলে কি হবে, ও চলে যাবে। এই টাইমেও কি কাজে লাগবে, স্থিত ঘর্ষণ। তার থেকে যদি হালকা মোশন দিই, যদি এবার মুভ হয়েছে, মুভ হয়ে গেল, এরকম যদি সিনারিও আসে, মুভ হয়ে গেল, এই টাইপের কেসে আমাদের আসবে চলঘর্ষণ। মুভ হওয়ার কেস যদি চলে আসে তাহলে আমাদের যে পার্ট আসবে দ্যাট ইজ কল চলঘর্ষণ। তো আমাদের এই টোটাল এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। এবার আমাদের বুঝতে হবে যে ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা যে বাধার কথা বলছি সেই বাধা কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে। ঠিক আছে, তো চলো এই 3টে লাইন বা এখানে যা যা 3টে লাইন বললাম ক্লিয়ার, যে এভাবে বাধা দিচ্ছে, কিভাবে বাধা দিচ্ছে, সমান্তরালে কিভাবে বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, টেন্ডেন্সি মানে হচ্ছে কি জাস্ট অ্যাবাউট টু মুভ, আমি পড়িয়ে দিচ্ছি 3টে মানে কি। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট পয়েন্টের সমান্তরালে কাজ করে, কিভাবে কাজ করে, কন্ট্যাক্ট পয়েন্টের সমান্তরালে ও এদিক বরাবর মুভ হতে চাইছে, এই কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে এর সাথে সমান্তরালে, বিপরীত দিকে কি করবে, মোশন যেদিক বরাবর নিতে চাইছে তার গতির বিপরীত দিকে কাজ করবে। আগের দিন যা সিচুয়েশন ছিল আগের দিন, তার মানে আমাদের ব্লকের ক্ষেত্রে এই দুটো সারফেসের মধ্যে কি ছিল না, ফ্রিকশন ছিল না, যার ফলে কি হচ্ছিল না, কোনো রকম বাধা পাচ্ছিল না। বাট আজকের এদের দুটো সারফেস পয়েন্টের মধ্যে কি রয়েছে, বাধা আছে। তার মানে আজকের মোশন করতে চাইলেও ও মোশন করতে পারবে না। কথা বুঝতে পারলে, মোশন করতে চাইলেও মোশন করতে পারবে না। এবার আমরা এর পরের পার্টে এগোবো, যে আমরা নেক্সট এর পরে কি বলতে পারি, আমরা নেক্সট এর পরে বলতে পারি ঘর্ষণ 2 রকমের হয়, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কাকে বলে, বস্তু স্থির অবস্থায় থাকে। তো আমি একটা জিনিস এখানে একটু বোঝানোর চেষ্টা করছি, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণের থেকে, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমরা এখানে একটা ব্লক রাখলাম, এই ব্লকের উপর আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি এফ, আমি দেখতে পেলাম এর মোশন হচ্ছে না। আচ্ছা, আমি যদি বলি এর মধ্যে মোশন না হয়, তার মানে
আমরা এখানে বলতে পারি এর ব্যাক সাইডে একটা ফ্রিকশন বল কাজ করছে না, হ্যাঁ কি না? আর এই ফ্রিকশন বল এর মান যা আর এক্সটার্নাল ফোর্সের মান যদি ইকুয়াল হয়ে যায়, ফ্রিকশন ফোর্সের মান আর এর যদি আমার অ্যাপ্লাইড ফোর্সের মান বাইরে থেকে যেটা প্রয়োগ করছে এরা দুজন যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ব্লক মুভ করবে না। কেউ এটা বলবে না ভুল করেও যে ফ্রিকশন ফোর্স বেড়ে গেল। অনেক পড়তে পড়তে অনেক সময় এটা মনে হয় যে ফ্রিকশন ফোর্স না, তাহলে তো ফ্রিকশন ফোর্স যদি বেশি হতো তাহলে আমি মোশন করছিলাম কোন দিকে, এদিক বরাবর মনে করো ধাক্কা মারছি, তাহলে তো ফ্রিকশন ফোর্স বেশি হলে তো এদিকে চলে যেত, চলে যায় না। এবার একটু একটা জিনিসকে ক্ল্যারিটি রাখো, তাহলে যদি একবার মোশন হয়ে যায় এরপরে মনে করো সেকেন্ড কেস মোশন হয়ে গেছে, মোশন হয়ে যাওয়ার কেস মানে এই হচ্ছে কি আমার সারফেস, আর এই সারফেসের উপরে আমি এই যে আমার ব্লক রেখেছি, আমি বাইরে থেকে বল প্রয়োগ করেছি এফ, আর এই বাইরে থেকে বল প্রয়োগ করার পরে এটা কি হবে, মোশন হবে। বাইরে থেকে বল প্রয়োগ করার পরে কি হবে, এটা মোশন হবে, এটা এদিক বরাবর মোশন হবে। তো এবার যদি মোশন হয় তখনও ফ্রিকশন কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। তাহলে মোশন হলো কেন, যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটার মান বড়, কার থেকে বড়, ফ্রিকশন ফোর্সের থেকে বড়। কার মান বড় হয়ে গেল, ফ্রিকশন ফোর্সের থেকে কার মান বড় হয়ে গেল, অ্যাপ্লাইড ফোর্সের মান। অ্যাপ্লাইড ফোর্স যদি বড় হয়ে যায় তাহলে কোন দিকে যাবে, যেদিক বরাবর আমরা মোশন করাচ্ছি সেদিক বরাবর মুভ হলো। কেন মুভ হলো, এফ এর মান বড় তাই। তাহলে এফ এর মান যদি ইকুয়াল হয়ে যায় তাহলে মুভ করবে না। এবার আমি একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করছি, আমি মনে করো এই টেবিলটাকে, হ্যাঁ এফ এর মান যদি না না এদিকে শোনো, এবার আমি এটাই বলছি, আমি মনে করি এই ব্লকটাকে এদিক বরাবর ঠেলছি, এই ব্লকটাকে এদিক বরাবর ঠেলছি, সরছে জায়গা থেকে না। তো আমি মনে করি আমি এদিকে একটা জিনিস করছি, এখানে আমি একটা কাজ করছি তোমার জন্য, একটা কাজ করি, দাঁড়াও এই পার্টটাকে এখানে নিয়ে নাও। এই ফার্স্ট কেসটাকে কি বলা হয়, এই ফার্স্ট কেসটাকে কি বলা হয় বলে ফেলো, স্ট্যাটিক ফ্রিকশন। এই ফার্স্টেরটাকে কি বলে, স্ট্যাটিক ফ্রিকশন। সেকেন্ডের কেসটাকে কি বলে, কাইনেটিক ফ্রিকশন। সেকেন্ড কেসটাকে কি বলবো, কাইনেটিক ফ্রিকশন। ফার্স্ট কেসকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন, আর সেকেন্ড কেসকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। এবার আমি মোশনের গল্পে আসি, মনে করি আমি বাইরে থেকে ফার্স্টে বল প্রয়োগ করলাম মাত্র 1 নিউটন, আস্তে বল প্রয়োগ করছি, যার জায়গা থেকে সরছে না। তো আমার এখানে ইম্পর্টেন্ট যে কথা সেই বাক্স আমার যেন মাথায় থাকে, আমি এখানে একটা প্যাটার্ন আঁকছি, সেই প্যাটার্নটা যেন তোমার একদম ক্লিয়ার থাকে যে আমি এখানে কি কি নিচ্ছি, আমি এখানে কি কি নিচ্ছি যেন ক্লিয়ার থাকে। আমি বাইরে থেকে কতটা বল প্রয়োগ করছি, এটা হচ্ছে এফ। এফ কি, বাইরে থেকে উপযুক্ত বল, এর রিটার্নে কতটা ফ্রিকশন দেবে এটা এখানে লিখছি। আর তার ফলে আমি দেখবো ত্বরণ হচ্ছে কি আর হচ্ছে না। এটা কি, এ কি, এ হচ্ছে ত্বরণ, ত্বরণ হচ্ছে কি হচ্ছে না, চলো নিজেরাই বলবে, নিজেরাই পারবে। এদিকে দেখো, আমি এই ব্লকটাকে ফার্স্টে 1 নিউটন বল দিয়ে হালকা করে ঠেললাম, ইমাজিন করো এটা কি জায়গা থেকে সরছে, অ্যান্সার হলো না, জায়গা থেকে সরছে না। তার মানে আমি 1 নিউটন যখন আমি বল প্রয়োগ করছি, নিশ্চয়ই কেউ বলবে না যে এদিকে বেশি বল প্রয়োগ হচ্ছে, সেম অ্যামাউন্টের ফোর্স প্রয়োগ হচ্ছে। তার মানে এদিকে 1 নিউটন, এদিকেও 1 নিউটন বল প্রয়োগ করলাম, অ্যাক্সিলারেশনের মান কত হলো, 0। বল বাড়ালাম, বল বাড়িয়ে আমি 10 নিউটন করলাম, বলো এবার 10 নিউটন বল প্রয়োগ করলাম, তাও দেখছি মুভ হচ্ছে না। তাহলে আমি কি বলবো, এখানে 10 নিউটন বল প্রয়োগ করারও মুভ হচ্ছে না, অ্যাক্সিলারেশনের মান 0। এবার আমি দেখলাম যে এখানে যখন আমি 20 নিউটন বল প্রয়োগ করছি তখন এদিকেও 20 নিউটন রিটার্নে বল প্রয়োগ করলো, আর কাজ করছে না, 20 নিউটন একটু বল বাড়িয়েছিলাম, হলো না। এরপরে আমি কি করলাম, এটাকে একটা টাইমে 50 করলাম, রিটার্নে আমি দেখলাম এদিকেও 50 দিচ্ছে, মুভ হলো না। তার মানে এটা হচ্ছে কি আমার এখানেও মুভ হয়নি। এরপরে আমি 70 নিউটন বল প্রয়োগ করলাম, এদিকেও 70 নিউটন বল গেল, দেখলাম কোনো মোশন হলো না। আরো বল বাড়ালাম, বল বাড়িয়ে দেখলাম 100 নিউটন করে দিয়েছি। 100 নিউটন বল বাড়ানোর পরে আমি দেখলাম এই যে সারফেসে রয়েছে এও রিটার্নে 100 নিউটন বল প্রয়োগ করলো, আর এটা এখনো পর্যন্ত কোনো মোশন করেনি। বাট আমি 100 থেকে যেই একদম অল্প সামান্য বেশি বল প্রয়োগ করলাম তখনই দেখলাম 100 থেকে যেই সামান্য বেশি বল প্রয়োগ করলাম হয়তো সেটা তখন কি করছে, এটা এই জায়গা থেকে মোশন নেওয়া শুরু করলো। এরকম যদি টেন্ডেন্সি আসে তাহলে সেই টেন্ডেন্সিকে আমরা বলবো সব থেকে বাধা দেওয়ার সর্বোচ্চ সীমা, এরপরে তো আর বাধা দিতে পারছিল না। এই কেসটাকে কি বলে, এই কেসটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। আমি এরপরে দেখলাম কি 100 পরে যদি 0.00001 নিউটনও বল দিই তাও এটা মোশন করছে। তার মানে সব থেকে কত পর্যন্ত মোশন করলো না, 100 পর্যন্ত, এই মানটা পর্যন্ত আমাদের মোশন হচ্ছিল না। এটাই হচ্ছে কি লাস্ট মান, এটাই হচ্ছে আমার লাস্ট মান। এই মান পর্যন্ত ওর মোশন হচ্ছে না, এটাই লাস্ট, এরপরে আরেকটু বাড়িয়ে দিলে মোশন হবে। তাই লাস্ট মান যেটা পর্যন্ত এর মোশন হচ্ছে না এই ফোর্সটার নাম হচ্ছে কি লিমিটিং ফোর্স। আর আমরা এই টাইপের ফ্রিকশনকে কি বলি, লিমিটিং ফ্রিকশন। এই টাইপের আমরা ফ্রিকশনকে কি নাম দিই, লিমিটিং ফ্রিকশন। তো এটাই আমি লিখবো এফ লিমিটিং, এর সর্বোচ্চ মান। তার মানে এটা এর আগে সব স্ট্যাটিক লিমিটিং ফ্রিকশন, এরপরে যদি আর অল্প বল প্রয়োগ করি তাহলে কি হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে। তার মানে সেটাকে কি বলে, কাইনেটিক। তার মানে আমরা এরপরে যদি আমি লেটসে বলছি 110 বল প্রয়োগ করি, ফ্রিকশন কতটা দেবে, 0 না,
না, 100ই বল প্রয়োগ করবে, 100 এদিক বরাবর বল প্রয়োগ করলো। তার মানে আমি যদি সেই যে ব্লকটা ছিল, আমি এখানে যে ব্লকটা নিয়েছিলাম, মনে করো এই যে ব্লকটাকে আমি, ব্লক মানে আমার এখানে টেবিল, সেই টেবিলটাকে আমি যদি 10 কেজি ভর ধরে নিই, তাহলে আমি বলতে পারি এভাবে যে এই ব্লকটার ওপরে বাইরে থেকে কত অ্যাপ্লাইড ফোর্স যাচ্ছে বলো, 110। কত বল প্রয়োগ করেছি, 110। ফ্রিকশন কত দিতে পারবে, ফ্রিকশন কত দিতে পারবে, 100। ফ্রিকশন কত বাধা দিতে পারবে সর্বোচ্চ, 100। তার মানে নেট ফোর্সের মান কত বলো, নেট ফোর্স, নেট ফোর্স কত হবে, 110 মাইনাস 100 ডিভাইডেড বাই, সরি 110 মাইনাস 100, তাহলে কত হবে 10। নেট ফোর্স কত হবে 10। এবার আমি যদি বলি অ্যাক্সিলারেশনের মান কত হবে, তাহলে তুমি কি বলবে, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই মাস, এফ ইজিক্যালস টু ma, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স 10, মাসের মানও 10। কত ত্বরণ নিয়ে যাবে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে যাবে। আমার কি এই পর্যন্ত বলা কথা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, না, ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাইড ফোর্সের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, আচ্ছা আমাকে তাহলে এটা একটু একটু পড়ে দাও, তাহলে তুমি সব বুঝে যাবে। আমাকে তাহলে একটু টানতে দাও, মানে চলো ঘর্ষণ পর্যন্ত শেষ করি, তারপরে কোশ্চেন করো, তাহলে তোমার আর কোশ্চেন থাকবেও না তখন, বুঝতে পেরেছি তোমার কোশ্চেন। তোমরা না যাওয়ার সময় খুব সাবধানে যাবে, মাঝখানে 2 দিন ল্যাপটপ চলে, আবার আবার চলা স্টার্ট করেছে। চলো এবার এদিকে দেখো, তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হচ্ছে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বলো, আমি যদি এদিকে, আমি এমনি জিজ্ঞাসা করছি, আমি যদি এদিকে 120 নিউটন বল প্রয়োগ করি, তাহলে এ সব থেকে কত বেশি বাধা দেবে এদিক বরাবর, 100ই বাধা দেবে, কেননা সর্বোচ্চ এতটাই বাধা দিতে পারে। তাহলে নেট ফোর্সের মান কত হবে, মুখে মুখে 20, 120 মাইনাস 100, তার মানে 20। মাসের মান কত ছিল, 10 কেজি, তাহলে অ্যাক্সিলারেশনের মান কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 130 হলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, 140 হলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে তারপরে যা হবে সেটা শুধুমাত্র ত্বরণ বাড়ানোর জন্য কাজে লাগবে না, আর ফ্রিকশন বাড়াতে পারবে। তার মানে একটা লিমিট পর্যন্ত ফ্রিকশন বাড়াতে পারে, তারপরে আর ফ্রিকশন বাড়াতে পারে না। তো আমি যদি এই সাইডে তোমাকে একটা গ্রাফের কথা বলি, এই গ্রাফটা কি তুমি বুঝতে পারবে, এখানে আমি এখানে একটা অ্যাক্সিস, আর এদিক বরাবর আমি একটা অ্যাক্সিস নিলাম, আমি এই অ্যাক্সিস বরাবর আমি রাখছি অ্যাপ্লাইড ফোর্স, আর এই অ্যাক্সিস বরাবর আমি রাখছি এফ, ফ্রিকশন। এবার দেখো আমি যদি বাইরে থেকে এটাকে ধীরে 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 ফোর্স বৃদ্ধি করছি, ফার্স্টে কত ছিল, 1, একে কত দিয়েছে 1, 10-এ 10, 20-তে 20, 100-তে 100। তার মানে আমি বলতে পারি এখানকার 100 আর এখানকার 100 এই পর্যন্ত তো স্ট্রেট লাইন হিসেবেই যাবে, হ্যাঁ কি না, এই পর্যন্ত তো বাড়তেই থাকবে, এখানকার 100 আর এখানকার 100 হিসেবে তো বাড়তে থাকবে, একদম পিক ভ্যালু পর্যন্ত পৌঁছাবে। পৌঁছানোর পরে দেখবেন একটা হালকা ডাউন এসেছে, হালকা ডাউন এসেছে, রিজন আছে, হালকা ডাউনের রিজন আছে, সেই রিজন পরে বলছি। হালকা ডাউন হয়ে যাবে, হালকা ডাউন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এটা একই চলে যাচ্ছে, আর এটাই তো হওয়ার কথা। তারপরে আমরা ফোর্স বাড়িয়েছি, তাও ফ্রিকশনের মান বেড়েছে। এই লাইনটা বল এদিকে, এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে, এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে বল, ফ্রিকশন সেম রিপ্রেজেন্ট করছে না? তার মানে আমরা যত বল বাড়াচ্ছি এরপরে কিন্তু বল বাড়াচ্ছি, কেননা এদিক বরাবর কি হচ্ছে, ভ্যালু বাড়ছে। এদিক বরাবর ভ্যালু বাড়া সত্ত্বেও ওদিক বরাবর কি কোনো মান বেড়েছে না। তার মানে একটা হাইয়েস্ট মান পর্যন্ত বেড়ে যাওয়ার পরে তারপরে আর মানটা বাড়ছিল না, একটা হাইয়েস্ট মান বেড়ে যাওয়ার পরে তারপরে আর মান বাড়ছিল না, সেটা হচ্ছে এই পয়েন্ট, আর দ্যাট পয়েন্ট ইজ কল লিমিটিং ফ্রিকশন। সব থেকে হাইয়েস্ট কতটা বাড়তে পারবে, লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন। এবার তোমাকে একটা জিনিস বলি, একটা জিনিস ভালোভাবে এখানে একটা মন দিয়ে শোনো, আমি ওখানে একটা ছোট ডাউন স্লোপ নিয়েছি হট করে এদিক দিয়ে যাওয়ার পরে, এর পিছনে কারণ কি, কারণ একটা বস্তুকে আমি যখন একবার চালিয়ে দিতে পারি না, সেই বস্তুটার ভালো চলতে চায়। বাধা কি কাজ করে না, হ্যাঁ কাজ করে, বাট একটু হলেও একবার যদি একটা বস্তুকে, দেখবে তুমি সাইকেলে প্যাডেল করলে শুরুতে চালানোটা একটু টাফ, তার মানে শুরুতে ফ্রিকশনটা নিশ্চয়ই একটু বেশি কাজ করে। যে একবার চলতে শুরু করলো তারপরে সেম টাইপের ফ্রিকশন কাজ করবে। তার মানে আমি বলতে পারি চলো ঘর্ষণ একটা, আর একটা ঘর্ষণের নাম স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কখন কাজ করে, বস্তু যখন জাস্ট অ্যাবাউট টু চলবে চলবে এমন করছে এরকম টাইমে, তাহলে ওটার মান বেশি হচ্ছে না, কারণ শুরুর প্যাডেলে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তারপরে যখন একবার চলে যায় তারপরে স্মুথলি, কম বেশি স্মুথলি না হলেও আগের থেকে তুলনামূলকভাবে একটু কমে যায় না। তারপরে আমার এইটাতে বলতে পারি, এখানে আমি যে গ্রাফের কার্ভেচার রেখেছি এটাতে এটা মানে দাঁড়ায় একটা সর্বোচ্চ মান রয়েছে যেটাকে নাম দেবো আমি লিমিটিং ফ্রিকশন, আর তার আগে পর্যন্ত এটা স্ট্যাটিক ফ্রিকশন ছিল। তার আগে পর্যন্ত বস্তু মোশন করছিল, উত্তর হলো না। এর আগে পর্যন্ত কি মোশন করছিল না, যতটা বল ততটা ফ্রিকশন বল, যতটা বল অ্যাপ্লাই করছি রিটার্নে ততটাই ফ্রিকশন বল। এরপরে কি হলো, বস্তু মোশন করা স্টার্ট করলো, এরপরে কি হলো, বস্তু মোশন করা স্টার্ট করলো, আর মোশনে ফোর্স কি আর চেঞ্জ হচ্ছে, ফ্রিকশন ফোর্স না। তার মানে আমাদের এরপর থেকে যা চলছে তা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, তা হলো কাইনেটিক ফ্রিকশন।
আমাকে বলো আমি কি এই পেজটা চেঞ্জ করতে পারি কিনা, হাত তোলো কার কার অসুবিধা নেই, যাদের যাদের অসুবিধা নেই তারা তারা হাত তোলো। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাক্সিমাম মান সব থেকে যেটা, তারপরে তার মানে আমি বলতে পারি লিমিটিং ফ্রিকশনের পরে গেলে কাইনেটিক, লিমিটিং ফ্রিকশন পর্যন্ত স্ট্যাটিক। এবার একটা প্রশ্ন কমনলি বাচ্চারা করে থাকে যে স্যার লিমিটিং ফ্রিকশন পয়েন্টে বস্তু মুভ করবে কি করবে না, উত্তর হবে না, করবে না, ওইটাই লাস্ট, ওই অবস্থায় অ্যাক্সিলারেশনের মান 0, মুভ করবে না। আর যদি একটা বস্তু মুভ করে তাহলে সেটা সমবেগে মুভ করবে, কোনো বস্তু যদি মুভ করতে করতে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, সমবেগে মুভ করবে। কেন অ্যাক্সিলারেশনের মান 0 মানে দুটো কেস হতে পারে, হয় ভেলোসিটির মান 0, নয় ভেলোসিটির মান কনস্ট্যান্ট, যেই বেগ নিয়ে আসছিল ও সেই বেগ নিয়েই যাবে। আমাকে একটা ছোট কোশ্চেনের অ্যান্সার দাও তো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? ভেরি গুড, 45 ডিগ্রি হবে, কেননা এদিক বরাবর যতটা এক্সটার্নাল ফোর্স আর এদিক বরাবর এফ এর মান প্রত্যেকটা পয়েন্টে সেম হবে। তার মানে আমরা জানি ট্যান এর মান 1, ট্যান থিটার মান 1, তাই থিটার মান 45 ডিগ্রি। যদি এমসিকিউতে জিজ্ঞাসা করে অ্যাঙ্গেলটার মান কত হবে, বলে 45 ডিগ্রি। চলো, যেটুকু যা লেখা লিখে নিলে আমি আমি চেঞ্জ করব। চেঞ্জ করার আগে একটা ছোট জিনিস বলবো যে আমরা এই যে ঘর্ষণের, এবার আমরা ইন্ট্রোডাকশন কিভাবে হয় বা ঘর্ষণ কিভাবে, আমি এই পেজে লেখচিত্রটা আর করছি না, এই পেজে আগের পেজে লেখচিত্র রেখে দিয়েছি আমি, আর ওই পেজ তাই ওটাতে যাচ্ছি না। চলো এবার এদিকে দেখো, এদিকে শোনো, আমি একটা জিনিস বলছি সেটাকে একটু ভালোভাবে মন দিয়ে শোনো। ঘর্ষণ কিভাবে কাজ করে, ঘর্ষণ কাজ করে আসলে আমরা ভাবি যে ব্লক, এই যে ব্লকের সারফেস রয়েছে এর মধ্যে এরকম উঁচু নিচু পার্ট থাকে, সিমিলারলি এই নিচের যে ব্লকের পার্ট থাকে সেই ব্লকের পার্টের মধ্যে এরকম উঁচু নিচু খাঁজ কাটা অংশ থাকে। এবার এটা নর্মালি বোঝা যায় না, মাইক্রোস্কোপিক লেভেলে গেলে দেখতে পাবে, যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো তাহলে কি দেখবে, যেটাকে আমরা এই যে এরকম একটা স্মুথ লাইন দেখছি, স্মুথ লাইনে কি আছে, মাইক্রোস্কোপিক লেভেলে গেলে ছোট 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 গ্যাপ রয়েছে মাইক্রোস্কোপিক লেভেলে গেলে। এবার তার মানে আমরা যে সারফেসটাকে দেখতে পাচ্ছি যে এই সারফেসটা একদম স্মুথ, বাট আসলে একদম সুপার স্মুথ না, এটার মধ্যে ছোট 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 গ্যাপ আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায়, তাই না? এবার এইটা যখন একে যখন পুশ করে, তখন যখন একে পুশ করে তখন দেখা যায় এই যে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে, এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে এরা যখন একে একজন একজনকে পুশ করছে তখন এই কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে একটা বাধা প্রদানের চেষ্টা হয়। এবার এই যে উপরের যে পার্টগুলোকে দেখতে পাচ্ছ, দ্যাট পার্ট ইজ কল্ড ক্রিস্ট, আর নিচের যে পার্টগুলোকে দেখতে পাচ্ছ যেগুলো ডাবা রয়েছে না, ডাবা, এই যে ডাবা পার্ট, এই পার্টগুলোকে বলে টাও। এই ক্রিস্ট আর টাও এরা দুজনের মধ্যে কি হয়, ইন্টারলকিং হয়, ইন্টারলকিং হয় তাই জন্য আটকে যায়। এবার যদি মুভ করতে হয় তাহলে কি করতে হবে, ইন্টারলকিং ভেঙে বেরোতে হবে। তার মানে ইন্টারলকিংটা ভাঙার জন্য যে বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে কি আমাদের মোশনের জন্য দায়ী বল। কি বুঝতে পারলে? তাহলে আমাদের মোশনের জন্য দায়ী করার জন্য কি করতে হয়, এই ইন্টারলকিং ফোর্সটা ভাঙতে হয়, আর এই ইন্টারলকিং ফোর্সের নাম হলো আন্ত আণবিক আকর্ষণ বল। এই ইন্টারলকিং ফোর্সের মানে হলো আন্ত আণবিক আকর্ষণ বল, আন্ত আণবিক আকর্ষণ বল। একটা এই যে দুটো লক রয়েছে এদের দুজনের মধ্যে ইন্টারলক হয়ে যায়, ইন্টারলকের ফলে একটা আরেকটার সাথে কি চায়, মোশন করে বেরিয়ে যেতে চায়, মোশন করে বেরিয়ে যেতে পারছে না, কেন এদের মধ্যে ইন্টারলক হয়ে গেছে, একটা পার্টিকেল তার নিচের পার্টিকেলের সাথে খুব কাছাকাছি হয়ে গেছে আর এদের মধ্যে একটা আকর্ষণ বল চলে গেছে। সেই আকর্ষণ বলের নাম কি, আন্ত আণবিক আকর্ষণ বল। এটাকে অসংযোজন বলও বলে, তোমরা আগে পড়েছো অ্যাডহেসিভ ফোর্স। আঠাতে খুব বেশি পরিমাণ অ্যাডহেসিভ ফোর্স থাকে বলে আঠা জারতার সাথে চিপকে যায়, যার অ্যাডহেসিভ ফোর্স কম সে জারতার সাথে চিপকাতে সহজে চায় না, যার অ্যাডহেসিভ ফোর্সের মান বেশি সে জারতার সাথে সহজে কি চাইবে, চিপকে যেতে চাইবে, যার অ্যাডহেসিভ ফোর্সের মান কম সে কম চিপকে যেতে চায়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এদের দুজনের মধ্যে কখন ভালোভাবে চিপকে যাবে বলো, কখন ভালোভাবে চিপকে যাবে, অ্যাডহেসিভ ফোর্সের মান বেশি হলে। তার মানে দুটো মলিকিউলের উপর ডিপেন্ড করে যে ওই দুটো মলিকিউলের মধ্যে কেমন অ্যাডহেসিভ ফোর্স আছে তার উপরে। তবে আমরা একটা জিনিস মাথায় রাখবে, আমরা সিলেবাসে এখানে যা পড়ছি তাতে আঠার গল্প আসবে না। কেন আঠার গল্প আসবে না, আমরা যেই চ্যাপ্টারে যা পড়ছি দ্যাট ইজ ড্রাই ফ্রিকশন, আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ড্রাই ফ্রিকশন, শুষ্ক ফ্রিকশন। এখানে সবসময় ব্লক থাকবে, কঠিন কঠিন ব্লক থাকবে, দুটো সলিড ব্লক থাকবে, আর সেই ব্লকের জন্য কি কাজবাজ হচ্ছে আমরা সেটাকে দেখবো। কথা বুঝতে পারলে? এখানে
হুম হুম। হ্যাঁ, না না তাতেও পড়বো, অল্প পড়বো, খুব বেশি না। হ্যাঁ, অনেকটা অনেকটা অনেকটা। হুম। হ্যাঁ। আচ্ছা, এবার তো এই গেল আন্তঃআণবিকের ব্যাপার। নেক্সট পয়েন্ট এখানে করবে, নেক্সট পয়েন্ট লিখবে। এই পয়েন্টটা খুব মানে বাচ্চাদের জন্য কনফিউজিং হয়, বাট ভালোভাবে এদিক বরাবর বোঝো। যে আমরা এখানে বলছি যে ঘর্ষণ বল তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। তলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল নয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওপর নির্ভরশীল নয়। ওকে, তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। ঘর্ষণ বল তলের ক্ষেত্রে, লিখছো না কেন পিছনে, লেখো। ঘর্ষণ বল তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। পুরো অ্যাটেন্টিভ থাকবে ক্লাসে, লিখলে সমস্যা হয় না খুব একটা। তলে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় এর মানে কি? আমরা বলছি যে এখানে আমি যদি এই এই এটা এই হচ্ছে কি, আমার মনে করো ব্লক রয়েছে। হ্যাঁ, আসি আসি, সেগুলো পরে, দেরি আছে এখন অনেকটা পরে পুরো। এটা হচ্ছে কি আমার সারফেস রয়েছে। এই সারফেস, এই সারফেস হচ্ছে কি এতটা এরিয়া জুড়ে রয়েছে। ওকে, এবার আমি এখানে এই যে ব্লকটাকে রাখলাম। এবার তুমি ভাববে যে এই তো বেশি কন্ট্যাক্ট স্যার, বেশি কন্ট্যাক্ট পয়েন্ট। আমি এভাবে রাখলে কম কন্ট্যাক্ট পয়েন্ট, এভাবে রাখলে বেশি কন্ট্যাক্ট পয়েন্ট, তাই তো ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করা উচিত। উত্তর হলো না, করে না। কেন করে না, এবার সেটাকে ভালোভাবে শোনো। আমি যদি ব্লকটাকে এভাবে রাখি, তাহলে এর যে ওয়েটের ডিস্ট্রিবিউশন, ভালো বাংলায় বললে নর্মাল ফোর্সের ডিস্ট্রিবিউশন, এর নর্মাল ফোর্সের ডিস্ট্রিবিউশন এক একটা জায়গায় অল্প 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 এভাবে হচ্ছে। আর এভাবে রাখা মানে অল্প জায়গায় অনেকটা ফোর্স একবারে কাজ করছে, হ্যাঁ কি না? আমার আগে এই ডিফারেন্সটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না যে ক্ষেত্রফলের উপর কিভাবে। এভাবে ফার্স্টে রাখলাম অনেকগুলো পয়েন্ট, প্রত্যেকটা ছোট ছোট পার্টিকেল ছোট 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 জায়গায় ফোর্স প্রয়োগ করছে, অনেকটা জায়গা পেয়েছে। তার মানে একক একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান কম না, এখানে এখানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান কম, এভাবে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান বেশি, তার মানে নর্মাল ফোর্স বেশি। তো অটোমেটিক্যালি কি হচ্ছে, যখন আমি এভাবে রাখছি বস্তুটাকে, তখন অটোমেটিক্যালি এই যে এরকম ভাবে যখন ছিল আর এরকম ভাবে যখন যত ছিল, দুটোর মধ্যে ডিফারেন্সটা আবার বলছি। যখন এরকম ভাবে ছিল তখন একটা সিঙ্গেল পয়েন্টের উপর ক্রিয়াশীল বলের মান কম আসছিল, তো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে সরানো ইজি। এবার বেশি বল প্রয়োগ করছে, বেশি চেপে দিচ্ছে, তার মানে এবার সরানো বেশি কঠিন। আর ওভারঅল এই দুটো সেম হয়ে যায়। তার মানে ক্ষেত্রফলের ওপর কি করে না, ডিপেন্ড করে না। তো তুমি যদি এভাবে রাখো, ব্লককে এভাবে রাখো, তাও এই যে এভাবে রাখলেও যতটা বল কাজ করবে ফ্রিকশন বল টেনে নিয়ে যাওয়ার জন্য, এভাবে রাখলেও টেনে নিয়ে যাওয়ার জন্য ততটাই বল কাজ করবে। ক্লিয়ার? আমি যদি এখানে, তবে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা ভুলভাল জিনিসপত্র বলে, আমি এক্সপেক্ট করবো যে ওরকম টাইপের যাতে ভুলভাল জিনিসপত্র না বলো। কিরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা ফ্রিকশনের মধ্যে পড়ছে, ওটা তো কন্ট্যাক্ট পয়েন্টই কম অলরেডি। তো এবার এটাতে দেখো, এদিকে এদিকে এখানে আমি একটা বই নিয়েছি, এটাকে ব্লক হিসেবে ভাবো। এই বইটাকে কনসিডার করো, আমি এভাবে রেখেছি। আমি এভাবে নিয়ে যেতে যতটা পরিমাণ বল লাগবে, যতটা বাধা বল কাজ করবে, আমি যদি ব্লকটাকে এভাবে রাখি কিংবা এভাবে রাখি, দাঁড়াবে না মনে হচ্ছে, আরে দাঁড়াবে না, যাই হোক, এটাকে যদি আমি এভাবেও টেনে নিয়ে যাই, ঠিক ততটাই বল কাজ করবে। ক্লিয়ার? এভাবে রাখলে যতটা বল কাজ করবে, এভাবে রাখলে ততটা বল কাজ করবে। তার কারণ কি? কারণ কি? কন্ট্যাক্ট পয়েন্টের ওপর হয়তো কন্ট্যাক্ট পয়েন্ট কমে যাচ্ছে, বাট কন্ট্যাক্ট পয়েন্টের ওপর প্রেশার বেশি পড়ছে, তার মানে ইন্টারলকিং গুলো আরো বেশি ভালোভাবে হচ্ছে না। আরে এদিকে অনেকগুলো ইন্টারলকিং, কম জোরওয়ালা ইন্টারলকিং, অল্প ইন্টারলকিং, বেশি জোরওয়ালা ইন্টারলকিং। তো ইন্টারলকিং কে ভাঙতে তো অনেক বেশি কষ্ট হবে, এক একটা ইন্টারলকিং কে ভাঙতে। আগের বার অনেকগুলো ইন্টারলকিং, সেগুলোকে ভাঙতে কম কষ্ট, বাট অনেকগুলো বলে অ্যাট দেন সেম। তার মানে দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে, সেম হচ্ছে। আমি এভাবে রাখলেও যা হবে, আমি এভাবে নিলেও সেম ভাবে যাবে, এভাবে নি একই ব্যাপার। ঠিক আছে? তো আমাদের এটা ক্ষেত্রফলের ওপর কি করে না, ডিপেন্ড করে না। ক্লিয়ার? ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, খুব ইম্পর্টেন্ট
পয়েন্ট, আর আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। এবার বই থেকে আমি আসবো, আর আমি বইয়ের মতন করে এগুলো যেহেতু পড়াবো না, আমি এই কারণের জন্য এখানে অতটা পরপর যাইনি। তো আমি তা সত্ত্বেও তোমাকে একবার বলছি, প্রথম থেকে একবার লক্ষ্য করো, জিনিসপত্র বুঝতে পারো। সবার ফার্স্ট লেখা রয়েছে ঘর্ষণের উৎস। আমি বলবো একবারে ডাইরেক্ট ডেফিনেশনে চলে যাও, একবারে ডাইরেক্ট, তোমরা নিজেরা বাড়িতে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে, তাও একবারে এখনের জন্য ডাইরেক্ট ডেফিনেশনে চলে যাও। কোনো তল অপর তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, আন্ডারলাইন করো, গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, আন্ডারলাইন করো ওই লাইনটার নিচে, গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে। তারপরে কি লেখা, গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে বল প্রয়োগ করে, তাই না? তার মানে কি করছে, গতিশীল হতে চায় বা গতিশীল হওয়ার চেষ্টার বিরুদ্ধে বাধা দেয়, সেই বলের নাম কি বলা হয়, ঘর্ষণ বল। এবার দেখো বলেছে যখন সংস্পর্শে থাকে তখন তাকে কি বলে, সারফেস অফ কন্ট্যাক্ট, যেটাতে সংস্পর্শে থাকে। এরপরে কিছু ওদের মতন করে কিছু লাইন লিখেছে যে ঘর্ষণজনিত বল বস্তু যেদিক বরাবর ক্রিয়া করছে তার বিপরীত দিকে কাজ করে। তবে আমি বলবো যে এই লাইনটা বেশি না ফোকাস করে কি করবে, যেদিক বরাবর মোশন হচ্ছে তার বিপরীত দিকে ক্রিয়া করছে। এবার বলছে যদি মসৃণ না হয়, খাঁজ কাটার ওই কেসটা এখানে আলোচনা করেছে। তারপরে পেজে যাও, তারপরে লেখা রয়েছে যদি দুটি বলের মধ্যে দেখো অসংযোজন হচ্ছে ঘর্ষণের উৎস, আপেক্ষিক গতি সৃষ্টি করা হয়, আর খাঁজগুলি আকার আকৃতি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। আর এখানে একটা জিনিস লেখা আছে দেখো, এর ফলে তরঙ্গ ও পারমাণবিক গতির সৃষ্টি হয়, যা হলো ঘর্ষণের উৎস। এবার আমাকে একটা জিনিস বলো, আমরা 4টে ফান্ডামেন্টাল ফোর্স পড়েছিলাম না? কি কি 4টে ফান্ডামেন্টাল ফোর্স? ফার্স্ট গ্র্যাভিটেশন, সেকেন্ড ইলেকট্রোম্যাগনেটিক, থার্ড নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার, আর ফোর্থ উইক নিউক্লিয়ার। ঘর্ষণ এই 4টের মধ্যে কোনটাতে পড়ে? ঘর্ষণ এই 4টের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। লিখে নাও, ফ্রিকশন, এটা এমসিকিউর জন্য এটাও খুব ইম্পর্টেন্ট, ফ্রিকশন ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ফ্রিকশন ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল। ঘর্ষণ বল হলো তড়িৎ চুম্বকীয় বল, ঘর্ষণ বল হলো তড়িৎ চুম্বকীয় বল। পরিচ্ছেদ সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবকটা পড়বে। স্থিত ঘর্ষণ কখন কাজ করে? যখন বস্তু স্থির হয়। যখন চলঘর্ষণ কখন কাজ করে? যখন বস্তু চলতে স্টার্ট করে। দেখো লম্ব বলের আরেকবার ডেফিনেশন এখানে দিয়ে দিয়েছে, কেন দিয়েছে একটু পরে বুঝতে পারবে। রিডিং পড়ে নেবে, স্থিত ঘর্ষণ কাকে বলে? যখন ও গতিশীল হওয়ার চেষ্টা করে তখন স্থিত ঘর্ষণ হয়। দেখো লেখা আছে গতিশীল চেষ্টা করেও গতিশীল হতে পারে না। 1 আর 2 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এবার আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছিলাম যে দেখো ফ্রিকশনের মান এদিকে ফ্রিকশনের যে মান আছে সেই ফ্রিকশনের মান কি হচ্ছে, এখানে যখন 1 ছিল তখন এটাও কত 1, এখানে যখন 10 ছিল এখানেও 10, এখানে 20 হলে 20, এরপরে 50 হলে 50, 70 হলে 70, 100 হলে 100। এই পয়েন্ট পর্যন্ত, এই উপর থেকে নিচ পর্যন্ত যে কটা পয়েন্ট আছে এই পয়েন্ট পর্যন্ত তো এখনো পর্যন্ত স্ট্যাটিকেই রয়েছে না, এখনো তো মোশনই করেনি। মোশন করেছে না? মোশন করেনি এই পর্যন্ত কিসে আছে? স্ট্যাটিকে আছে। তাহলে আমি বলতে পারি ফ্রিকশন বল যত সময় পর্যন্ত স্ট্যাটিক থাকে তত সময় পর্যন্ত নিজেরা অ্যাডজাস্ট করে নেয়, দ্যাট ইজ কল সেলফ অ্যাডজাস্টিং। দেখো অ্যাডজাস্ট করে নিচ্ছে না, ও বলছে তুইও বেড়েছিস আমিও বাড়বো, কিন্তু একটা টাইম পরে যেই চলঘর্ষণ হয়ে গেল তখন কি আর সেলফ অ্যাডজাস্ট হচ্ছে না। তার মানে আমার এই যে স্ট্যাটিকের পার্ট কি হয়? সেলফ অ্যাডজাস্টিং হয়, সেলফ অ্যাডজাস্টিং নেচারের হয়। বাট যখন আমি কাইনেটিকের কেসে আসবো তখন আর সেলফ অ্যাডজাস্টিং হয় না। তাহলে আমরা এখান থেকে আরো একটা পয়েন্ট লিখে নিই, খাতায় লিখে নাও। স্থিত ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, স্থিত ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। বাট একটা টাইম পরে সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন ব্রেকআপ করে কাইনেটিক ফ্রিকশনের সাথে রিলেশনে চলে যায়। কথা বুঝতে পারলে? একটা লিমিট পর্যন্ত স্ট্যাটিক ফ্রিকশন থাকে, তার থেকে যদি বেশি প্রয়োগ করো তাহলে ওয়ার স্ট্যাটিক ফ্রিকশন থাকতে পারে না, তখন কি করে? কাইনেটিক গিয়ে চলে যায়। যত পর্যন্ত থাকতে পারে না, যত সময় পর্যন্ত জাস্ট শেষ লিমিট, ওই লিমিটটার নাম লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের সাথে ওদিকে বেশি দিয়ে দিলে কাইনেটিকের সাথে রিলেশন, আর এদিকে তার থেকে কম দিলে স্ট্যাটিকের সাথে। বুঝতে পারলে? আর বর্ডার কে ক্রিয়েট করছে? লিমিটিং ফ্রিকশন। তার মানে স্ট্যাটিক ফ্রিকশন সব থেকে বড় মান লিমিটিং ফ্রিকশন। আর তার মানে স্ট্যাটিক ফ্রিকশনের কোনো নির্দিষ্ট মান নেই, হ্যাঁ কি না?
দেখো স্ট্যাটিক ফ্রিকশনের কোনো নির্দিষ্ট মান আছে না, স্ট্যাটিক ফ্রিকশন চেঞ্জ হতে পারে না, এখানে 1 তো এখানে 1, এখানে 10 তো এখানে 10। তার মানে আমরা আজকে যখন পড়বো এটাও যাতে মাথায় থাকে, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো সূত্র হয় না, বাট হয়তো স্ট্যাটিক লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে, কেননা দেখো লিমিটিং ফ্রিকশনের মান ফিক্স, 100 তে 100ই আছে, তাই না? তো লিমিটিং ফ্রিকশনের মান ফিক্স থাকতে পারে, বাট স্ট্যাটিক ফ্রিকশনের মান ফিক্স না। চলো এবার আমরা যেখানে ছিলাম এখানে আমরা লিখবো যে স্থিত ঘর্ষণ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, সেলফ অ্যাডজাস্টিং এর বাংলা মানে লিখে নাও স্বনিয়ন্ত্রক, সেলফ অ্যাডজাস্টিং এর বাংলা মানে লিখে নাও স্বনিয়ন্ত্রক, স্বনিয়ন্ত্রক বল, স্বনিয়ন্ত্রক বল নিজে থেকে নিয়ন্ত্রণ হতে পারে। এবার ওই যে যেখানে স্থিত ঘর্ষণের সংজ্ঞা পড়েছে তার নিচে 1 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে লাস্ট লাইন, কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল, নিজে থেকে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর দেখো লেখা আছে যার আগে ওই যে স্থিত ঘর্ষণের সর্বাধিক মানকে কি বলে, সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন বা স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। একদম মন থেকে এটাকে ভালোভাবে বুঝে নাও। সব থেকে বেশি মান, সব থেকে বেশি মানের নাম কি বলো, লিমিটিং ফ্রিকশন। সব থেকে ম্যাক্সিমাম যে বলও অ্যাপ্লাই করতে পারে তাকে কি বলে, লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের থেকে বেশি হলে কি হয়ে যাবে, কাইনেটিক ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের থেকে কম হলে স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনেও কিরকম থাকে, স্ট্যাটিকই থাকে। লিমিটিং ফ্রিকশনেও কেমন থাকে, স্ট্যাটিকই থাকে। এবার দেখো এখানে তারপরে সীমাস্থ ঘর্ষণের সম্পর্কে 2-4 লাইন বলেছে, বলার পরে বলেছে চল ঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের চেয়ে কম হয়। আর আমরা এই লাইনটা এখানে বলেও ছিলাম যে একবার যদি মুভ হয়ে যায়, একবার যদি একটা বস্তু একবার মুভ হয়ে যায়, একবার যদি একটা বস্তু মুভ হয়ে যায়, এখানে আমার সারফেস রয়েছে, এই সারফেসের ওপরে আমি এই যে ব্লক রাখলাম, এই ব্লকটাকে স্টার্টিংয়ে মুভ করার জন্য বেশি বল দরকার, এই ব্লকটা মুভ করার জন্য বেশি বল দরকার। বলো কার থেকে বেশি বল দরকার, লিমিটিং এর থেকে। এফ লিমিটিং এর থেকে, এফ লিমিটিং এর থেকে যদি আমি বেশি বল প্রয়োগ করি, এফ লিমিটিং এর থেকে যদি বেশি বল প্রয়োগ করি তাহলে কোথায় চলে যাবে, কাইনেটিকে। আর এফ লিমিটিং এর থেকে যদি কম বল প্রয়োগ করি তাহলে কোথায় চলে যাবে বলো, স্ট্যাটিকে, তাই না? এফ লিমিটিং এর থেকে বেশি কাইনেটিক, এফ লিমিটিং এর থেকে কম স্ট্যাটিক। এফ লিমিটিং এর থেকে বেশি মানে কাইনেটিক, কাইনেটিক। এফ লিমিটিং এর থেকে বেশি কাইনেটিক, আর যদি এফ লিমিটিং এর থেকে কম তার মানে স্ট্যাটিক। কাকে প্রয়োগ করছি এদিক বরাবর বলো, এফ অ্যাপ্লাইড। কাকে প্রয়োগ করছি, এফ অ্যাপ্লাইডকে। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমার স্থিত ঘর্ষণের মান তো চেঞ্জ হতে পারে, ভ্যারি করতে পারে না, দেখলাম তো তাই। 1 হলে এদিকে 1 করতে পারছে, 10 হলে 10 করতে পারছে, 20 হলে 20 করতে পারছে, বাট লিমিটিং ফ্রিকশন ফিক্স হয়ে যাচ্ছে, আর কাইনেটিক ফ্রিকশনও ফিক্স ভ্যালু থাকে। কাইনেটিক ফ্রিকশনের মানও কি ফিক্স। তার মানে কি বলতে চাইছি শোনো, একবার যদি গাড়ি মোশন হয়ে যায় তারপরে ও আর ফ্রিকশন কোনোভাবে বাড়াবে না। একবার মোশন হয়ে গেলে ও আর কোনোভাবে ফ্রিকশন বাড়াবে না। একবার গাড়ি মোশন হওয়ার আগে সেলফ অ্যাডজাস্ট করতে থাকে, এদিকে যত বল এদিকে তত বল, এদিকে যত বল এদিকে তত বল। কত সময় পর্যন্ত, স্ট্যাটিক পর্যন্ত। এরপরে কি হয়ে যায়, কাইনেটিক। একবার মোশন হওয়া স্টার্ট হয়ে গেল, একবার মোশন হওয়া স্টার্ট হয়ে গেল, মোশন হয়ে স্টার্ট হয়ে গেলে কি হয়ে যাবে, কাইনেটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশন সেমই লাগবে। কথা বুঝতে পারলে? মানে আমি শুরুতে এদিকে আমি যাওয়ার চেষ্টা করছি, যেতে পারছি না, 10 নিউটন 10 নিউটন, 20 নিউটন 20 নিউটন, 50 নিউটন 50 নিউটন, 100 পর্যন্ত লাস্ট ছিল না, 100 নিউটন 100 নিউটন। এরপরে কি করবো, আমি চলতে স্টার্ট করবো না, এরপরে আমি কি করবো, আমি আমার মোশন নেওয়া স্টার্ট করব। আর যখন থেকে মোশন নেওয়া স্টার্ট করবো এদিকে যা বল অ্যাপ্লাই হচ্ছিল সেটার মান ফিক্স হয়ে যাবে, বাধা বলের মান কি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। তার মানে আমরা কাইনেটিকের মানও ফিক্স, লিমিটিং এর মানও ফিক্স। তার মানে দুটো জিনিসের ফর্মুলা থাকবে। আমি পরে পেজে পড়াবো ফর্মুলা, কিন্তু আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে ফর্মুলা কার কার আছে আর কার কার ফর্মুলা নেই, কার কার ফর্মুলা আছে আর কার কার ফর্মুলা নেই। সবার আগে আমি এখানে একবার লিখে তো দিচ্ছি, বাট মনে রাখার কোনো দরকার নেই, পড়িয়ে দেবো তারপরেই মনে রাখবে। এফ লিমিটিং এর ফর্মুলা আছে, এফ লিমিটিং এর ফর্মুলা হয় মিউ এস ইন্টু এন। আমি পড়াচ্ছি একটু পরে, তারপরে এটা হচ্ছে এর ফর্মুলা। যদি বলে এফ স্ট্যাটিকের কি ফর্মুলা আছে, বলবে না, এফ স্ট্যাটিকের কোনো ফর্মুলা নেই। কেন নেই, কেননা এ হচ্ছে আমার সেলফ অ্যাডজাস্টিং। এ কেমন টাইপের, সেলফ অ্যাডজাস্টিং, সেলফ অ্যাডজাস্টিং, কোনো ফর্মুলা নেই, সেলফ অ্যাডজাস্টিং। এরপরে কি আসবে বলো, কাইনেটিক। বলবে কাইনেটিকেরও ফর্মুলা আছে, কাইনেটিক ইজ ইকুয়ালস টু হয় মিউ কে ইনটু এন। সহজ ফর্মুলা, আমি একটু পরে আসছি। আর এই ফর্মুলাগুলো তুমি নিজেই এবার বের করবে। তো এই অবধি ক্লিয়ার যে আমার তিনটে জিনিস আছে। লিমিটিং এর ফর্মুলা আছে, কি হয় মিউ এস ইনটু এন, সর্বোচ্চ কতটা বাধা দিতে পারে। সেলফ অ্যাডজাস্টিং কি হয়, স্ট্যাটিক, কোনো মান আছে না, তার মানে আমি ওদিকে 10 দিলে আমি কি বলে দেবো, এদিকেও 10ই কাজ করেছে তাই জন্য মুভ করেনি। আর লাস্ট কি বলবো, কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা আছে। কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা কি, মিউ কে মাল্টিপ্লাইড বাই এন। মিউ কে কি, মিউ এস কি, এবার এগুলো দেখবো, মিউ কে কে, মিউ এস কে, এগুলো দেখবো।
তো এর জন্য আমরা সবার আগে ঘর্ষণের সূত্রাবলী পড়বো। আর আমরা বুঝতে পেরেছি যে যেটা বুঝলাম যে লিমিটিং ফ্রিকশনের ফর্মুলা আছে, বাট কার ফর্মুলা নেই, স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা নেই। তো আমরা এই সূত্রটা নিজেরাও বলতে পারি। কিভাবে বলতে পারি এবার শোনো। আমি এভাবে বলতে পারি, আমি তোমাদের আগে বাচ্চাদের মতন করে জিজ্ঞাসা করছি, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমি এদিক থেকে এদিক বরাবর মুভ করাতে চাই। আমার একটা বল প্রয়োগ করলেই তো এটা মুভ হবে। কার এগেনস্টে? এদিক বরাবর ফ্রিকশন কাজ করবে। এদিক বরাবর কে কাজ করবে? ফ্রিকশন। আমাকে কি কার এগেনস্টে নিয়ে যেতে হবে? ফ্রিকশনের এগেনস্টে। ফ্রিকশনের এগেনস্টে আমি সামনের দিকে নিয়ে যেতে চাই। এবার থাক এখানে, আমি এর উপরে আরেকটা বই চাপিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঠেলে নিয়ে যেতে চাই, তুলনামূলক টাফ হবে, ইয়েস অর নো? তার মানে ফ্রিকশন বেশি কাজ করছে। হ্যাঁ, আমি মনে করো আরো এদের কাছ থেকে বই নিয়ে আরো চাপানো স্টার্ট করছি, আরো বই বাড়ছে, আর লাগবে না। এবার আমি এদিক বরাবর বল প্রয়োগ করছি, বেশি বাধা বল পাচ্ছি না, তার মানে কি মোশন হবে না? হবে, বাট বেশি বল প্রয়োগ করতে হবে, তারপরে মোশন হবে। এরকম যদি সিনারিও থাকে, তার মানে আমি বলতে পারি যে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের থেকে বেশি বল প্রয়োগ করো, তারপরে আস্তে 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 মোশন বাড়ছে। মোট কথা, যত আমি ব্লক চাপাচ্ছি, একটার উপরে দুটো, দুটোর উপরে তিনটে, তার সাথে সাথে একটা জিনিস বাড়ছে। তোমরা বলবে এই জিনিসটা ভর, বাট আমি বলবো ভর না, আমি বলবো নর্মাল বল। এবার আমি তোমাকে বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি। আমি এখানে এই যে বইটা রেখেছি, এই বইয়ের ভেতরে আমি একটা পেজ রাখলাম, আমি এই বইয়ের ভেতরে একটা পেজ রাখলাম। ওকে, এবার আমি এটাকে কি করছি, এদিকে দেখো, আমি এটাকে কি করলাম, এই জায়গা থেকে টেনে বের করে নিলাম, টেনে বার করে নিলাম। বাধা বল দিয়েছিল? বলবে হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, দিয়েছিল না? টেনে বার করেছি, বাধা তো কিছু না কিছু দিয়েছে। এবার দেখো, এটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম। রাখার পরে আমি বোথ সাইড থেকে দুদিক বরাবর লম্ব বল দিচ্ছি। তুমি জোরে টান দাও, জোরে টান দাও। তুলনামূলক বেশি কষ্ট হয়েছে, তার মানে কি হচ্ছে, বেশি বেশি ফ্রিকশন কাজে লাগছে। ভর কি আসলে বেড়েছে? না। আমার কথা বুঝতে পারলে, ভর কি বেড়েছিল? না। ভর বেড়েছে না, তার মানে আমি কি অ্যাপ্লাই করছি হাত দিয়ে লম্বভাবে? লম্ব বল। তার মানে আমি একবারও বলবো না ভর বাড়লে, আমি কি বলবো? লম্ব বল বাড়লে ফ্রিকশনের মান বাড়ে। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে বলবো ফ্রিকশনের ক্ষেত্রে লম্ব বলের সমানুপাতিক ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক। যত আমি বেশি নর্মাল ফোর্স অ্যাপ্লাই করব, তত ফ্রিকশনের মান বাড়বে। আর এই ফ্রিকশন আর একটা বিষয়ের উপর নির্ভর করে, তোমরা রাস্তা দিয়ে চলতে চলতেও বুঝতে পারবে যে যত এবড়ো খেবড়ো রাস্তা, যদিও কনসেপ্টটা একটু অন্যরকম, বাট আমি একটু বলতে পারি যে তলে প্রকৃতির উপর ডিপেন্ড করে। তো যেমন টাইপের রাস্তা তেমন টাইপের বাধা। সবার ক্ষেত্রে সেম সেম বাধা কাজ করে না, আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা রকম বাধা কাজ করে। তার মানে আমি এটা বলতে পারি যে এটা আরো একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ কল মিউ। মিউ তার মানে কি? মিউ যে তল রয়েছে, এদের যে সারফেস, আমি যদি এখানে একটা সারফেস ভাবি, আর এই সারফেসের উপরে আমি, আরে এটা ছোট হয়ে সারফেস রেখেছি, আর এই সারফেসের উপরে আমি আমার ব্লক রাখলাম,